আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা জিতেছেন তাদের সহযোগিতা, জেলা পরিষদের জেলা পরিষদ থেকে জিতেছে আপনাদের এই পোলেহাট 2 নম্বর অঞ্চল থেকেও ব্যাপক ভোট পেয়েছিল। সকলের উদ্যোগে আজকে এই মহতী রক্ত অর্পণ শিবির যারা করতে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই রক্তদান শিবিরে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গরা এসেছেন, রক্ত যোদ্ধারা এসেছেন, যারা রক্ত দিয়ে আজকের এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই। দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষজনদের ধন্যবাদ জানাই। যারা মিডিয়ার কাজ করছেন, বিভিন্ন স্ট্রিমে যারা কাজ করছেন, আমাদের এই রক্ত অর্পণ শিবিরকে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে দিতে সহযোগিতা করছেন। পরিশেষে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে, যাদের সহযোগিতাতে আজকের এই রক্ত অর্পণ শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে। বন্ধুগণ, আপনারা জানেন গত 2023 পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা, তাদের ছত্রছায়া থেকে গুন্ডা মোস্তানদের দ্বারাই আমাদের ভাঙড়ের 3টে তরতাজা যুবক মৃত্যুর করে ঝরে পড়েছিল। একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে 3 জন মানুষকে ভাঙড়ে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল, মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজী, তাদের স্মরণে আমরা এই রক্ত অর্পণ শিবির করছি। হাসান ভাই, মহিউদ্দিন ভাই, রেজাউল ভাই আজকে জীবিত থাকলে নিশ্চিতভাবে আপনার আমার কাছেই থাকতো, কিন্তু শাসক আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারেনি। গুন্ডা মস্তানের সহযোগিতা, পুলিশের একটা অংশের সহযোগিতা নিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে আমাদের উপরে হামলা চালিয়েছিল। আমাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে আমাদের 3 ভাইকে তারা খুন করলো। কিন্তু আমরা ভুলে যাইনি। হাসান ভাই আজ আমাদের মধ্যে নাই, রেজাউল ভাই নাই, মঈনুদ্দিন ভাই নাই, কিন্তু তাকে আমরা ভুলে যাইনি। আমরা তার সাথে আছি, তার পরিবারের সাথে আছি। তাই তার স্মৃতিকে টাটকা রাখতে এবং তার কৃতকর্ম মানুষের জন্য ছিল, তার লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থা পরিবর্তন করার। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা, এবং আমাদের পার্টির লক্ষ্য উদ্দেশ্য যেহেতু এক, সেটাকে আমরা মার্চ করে তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির আমরা ভাঙড় জুড়ে করছি। বিভিন্ন অঞ্চল নেতৃত্বদের উদ্যোগে, নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যোগে আমরা এটা করছি। আজকে তারই একটা অংশ হিসাবে পোলেরহাট 2 নম্বর অঞ্চলের শ্যামনগরে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। সকাল থেকেই উৎসবের ন্যায় মানুষজন আসছে হাসানদের স্মরণে, মঈনুদ্দিনদের স্মরণে, রেজাউলদের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে সেখানে রক্ত দিচ্ছে। সর্বোপরি পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, তার পার্টির পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে। মানুষ উৎসবের আকারে কাতারে কাতারে তারা এসে তাদের মূল্যবান রক্ত দিয়ে যাচ্ছে। একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ হতে পারে, রক্ত দিলে যেমন ঐক্যের বার্তা যায়, রক্ত দিলে যেমন প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তারা তাদের সমস্যা, রক্তের চাহিদাটা যেমন মিটবে, রক্ত দিলেও আপনার আমার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, আজকের এই রক্তদান শিবির শুধু এখানেই সীমাবদ্ধ নয়। রক্তদান শিবিরে করলে আমাদেরকে আবার অনেকেই অনেক সমালোচনা করে, আমাদেরকে অনেকে, বসো না, এই যে বসো, আমাদেরকে অনেকেই অনেক কথা বলে,
আমাদের সম্পর্কে অনেক কটূক্তি করে। আমরা কদিন আগে 27শে নভেম্বর 26শে নভেম্বর আপনারা জানেন সংবিধান দিবস উদযাপন আমরা করেছি। 27শে নভেম্বর আমরা সোনপুর সবজি বাজারে ছাত্র জনতার একটা সমাবেশ ডাকা হয়েছিল। এই ছাত্র জনতার সমাবেশের ব্যাখ্যা তৃণমূলের বন্ধুরা ঠিক করে করতে পারেনি, সেই জন্য আমাদের সমাবেশে আগত লোকেদেরকে নিয়ে অনেক খিল্লি করেছিল। আমাদের সমাবেশে আগত মানুষজনদেরকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল। যদি তারা ব্যাখ্যা করার মতো জ্ঞানটুকু থাকতো তাহলে নিশ্চিতভাবে ছাত্র জনতার সমাবেশ নিয়ে তারা খিল্লি করতো না। তাকে চ্যালেঞ্জ করে তারা ছাত্র যুবর একটা সমাবেশ করলো। কিন্তু এটাও বলবো তাদের জ্ঞান নাই ছাত্র যুবর ডেফিনেশনটা কি, বা ছাত্র জনতা আর ছাত্র যুব এই পার্থক্যটা তারা করতে পারেনি। যাক, তাদের সমাবেশেও আমরা দেখেছি বয়স্ক লোকেদের উপস্থিতি, যে উপস্থিতি হয়েছে বলে আমি বিরোধিতা করছি না। আপনি নাম দিচ্ছেন ছাত্র যুব, তাহলে ছাত্র আর বয়স্ক তাহলে আসলো কেন? আপনি ছাত্র জনতাই দিতে পারতেন, কিন্তু আইএসএফকে কেন অনুসরণ করব এই মাথায় রেখে হয়তো করেনি। কিন্তু ছাত্র শব্দটা আইএসএফ এর পৈতৃক সম্পত্তি নয়, জনতা শব্দটা আইএসএফ এর পৈতৃক সম্পত্তি নয়, সুতরাং আপনারা দিতেও পারতেন। যাক, এর কম্পিটিশনে যারা রক্ত দিচ্ছেন, ভলেন্টিয়ার যারা আছে, তাদের উদ্দেশ্যে বলবো কয়েকজনের অসুবিধা হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। রক্ত দিলে অনেকের মাথা ঘুরে যেতে পারে, এটা শরীর দুর্বল হওয়ার জন্য নয়। এই তো আমাদের ভূমিপুত্র আমাদের আব্দুর রহমান আরিফ আলী মালি সাহেব, উনি 69 বার রক্ত দিয়েছেন, ওনার বেশি অভিজ্ঞতা আছে। তো এটা হচ্ছে মানসিক চাপে আমাদের মাথাটা ঘুরে যায়। আমরা কি ভাবি, এই রক্ত দিয়েছি আমার অনেক দুর্বল হয়ে গেছে শরীর, মাথায় হিট করে কথাটা, মাথাটা ঘুরে যায়। যাক, যারা আছেন ভলেন্টিয়ার তাদেরকে একটু দেখুন, অনেকে মাথায় পানি দিয়ে দিচ্ছে, আমি দেখতে পেলাম একজনকে। এই মাথা ঘুরলে এই মাথায় পানি দিয়ে এই সমাধানটা নয়, একটু ওকে হেভি যে আমাদের টিফিন দিচ্ছে ওটা এখনই খাওয়ান, যথেষ্ট ক্যালোরি আসবে, এটাকে রিকভারি হয়ে যাবে, রিগেন হবে। তা আমরা সোনপুরে ছাত্র জনতা সমাবেশ করেছি, তার পরিবর্তে চ্যালেঞ্জ করে সেই সোনপুরেই ছাত্র যুবর সমাবেশ করেছে। ছাত্র কটা আছে, যুবক কটা আছে, ওই বিতর্কে আমি যাব না, ওই বিতর্ক আমার পছন্দ লাগে না। কিন্তু আজকে আমরা এখানে পোলেরহাট 2 নম্বর অঞ্চলে শ্যামনগর বাজারে, শ্যামনগর প্রাইমারি স্কুলের পার্শ্বস্থ ময়দানে আমরা একটা রক্ত অর্পণ শিবির করছি। শাসক দলের কাজ হবে, এখানে আমরা বিরোধী, রাজ্যে আমরা বিরোধী, জেলাতে আমরা বিরোধী, আইনসভাতে আমরা বিরোধী। যেহেতু বিরোধীরা এখানে রক্ত অর্পণ শিবির করছে, এখানে এখন পর্যন্ত 12টা মনে 5 হয়তো বাজে, 12টা 10 বাজে, আপনাদের জানিয়ে রাখি উৎসবের ন্যায় এখন পর্যন্ত এখানে 800-র অধিক রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে দিয়েছেন মহিউদ্দিনের স্মরণে, রেজাউলের স্মরণে আর হাসানের স্মরণে। তো এখানে আমরা বিরোধী, এখানে রক্তদান শিবির থেকে 1000 ডোনারের অ্যারেঞ্জ করতে পারি, তাহলে শাসক দলকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। তারা সারা রাজ্যে ক্ষমতা আছে। পোলেরহাট 1 নম্বরে আইএসএফ যদি, পোলেরহাট 2 নম্বরে আইএসএফ যদি, ভোগালী 1, ভোগালী 2, 4, জলদাবেড়িয়া, শানপুকুর, আপনার বামনঘাটা, আপনার প্রাণগঞ্জ, জাগলগাছি, নারায়ণপুর থেকে শুরু করে ভাঙড়ে, যদি ভগবানপুর থেকে শুরু করে, যে শাসক আইএসএফ যদি 500 ডোনারের ব্যবস্থা করে, শাসক তাহলে নিশ্চিতভাবে 1000 ডোনারের ব্যবস্থা করবে। তাই চ্যালেঞ্জটা এটা নেওয়া দরকার, চ্যালেঞ্জটা হওয়া দরকার। আমরা আমাদের মধ্যে রেষারেষি হোক, শাসক আর বিরোধীদের মধ্যে রেষারেষি হোক, মানুষ কতটা পরিষেবা পাবে তার রেষারেষিটা আমরা করি, কিন্তু সেটা করবে না। এটা ভালো করে জানে শাসক দলের একটা মিটিং মিছিলে নিয়ে যেতে গেলে একটা মানুষের পেছনে কতটা ইনভেস্ট করতে হয়। একটা মানুষকে তার বাইকের তেল
হাত খরচ বিরিয়ানির প্যাকেট দিলেও জায়গাকে ভরাতে পারছে না। আর যেখানে আইএসএফ ডাকলে কোনো ধরনের পরিষেবা ঠিকঠাক হয়তো দিতে পারি না, বসার জন্য চট আমরা ঠিক করে দিতে পারি না, চেয়ার তো দূরের কথা, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সেখানে মানুষ কাতারে কাতারে ভিড় হচ্ছে। দেখ বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য এটাই, কারো কথাই বিভ্রান্ত হওয়ার দরকার নাই। আমি ভাঙড়ের মানুষ, আইএসএফ এর কথায়, নওশাদ ভাইয়ের কথায়, আমাদের বিধায়কের কথাই ভরসা করে আমি রক্ত দিচ্ছি। আমার যখন রক্তের প্রয়োজন হবে আমি সেই রক্তটা পাচ্ছি কি পাচ্ছি না এটাই আমার বিবেচনা করতে হবে। আপনারা বলুন, 2023 সালে 22-এর শেষে ভাঙড়ে রক্তদান উৎসব হয়েছিল, 2740 ইউনিট রক্ত দিয়েছিল। এমন একজন ভাঙড়ের মানুষ বলতে পারবে না তার প্রয়োজনে যারা রক্ত দিয়েছিলেন এবং যারা দেননি, তাও বলছি আমি, প্রয়োজনে জানিয়েছে আমরা রক্তের ব্যবস্থা করিনি। তারপরের বছরে আমরা ভাঙড়ের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে রক্তের ক্যাম্প করেছিলাম। সেখান থেকে আমরা আপনারা হেভি সংখ্যায় একটা রক্তদানের রক্ত দিয়েছিলেন। আমরা যারা ভাঙড়ের যখন রক্তের ব্লাডের ক্রাইসিস তখন আমরা ব্যবস্থা করেছি। তারপরের বছরে আবার সেই সোনপুর বাজারে রক্তদান মহোৎসবের ব্যবস্থা আমরা করেছিলাম। ওখানে আপনারা 3467 জন রক্ত দিয়ে পশ্চিম বাংলার রেকর্ড রক্তদান ভাঙড়ের নামটা নথিভুক্ত করেছিলেন। চলছে, একটা কেউ বলতে পারবে না যে তারা ওখানে রক্ত দিয়েছিল কিন্তু তাদের যখন প্রয়োজন হয়েছে রক্ত পায়নি। আরে আপনাদের জানিয়ে রাখি, আপনারা তো শুধু ভাঙড়ের মানুষ, আপনাদের রক্তে শুধু ভাঙড়ের মানুষ উপকৃত হয়নি, রাজ্যের মানুষ উপকৃত হয়েছে। আপনাদের রক্তে আর্মির পরিবার উপকৃত হয়েছে, আপনাদের রক্তে পুলিশের পরিবার উপকৃত হয়েছে, আপনাদের রক্তে প্রাইমারি স্কুলের টিচার উপকৃত হয়েছে, আপনাদের রক্তে সারা পশ্চিম বাংলার মানুষ উপকৃত হয়েছে। আর আপনারা ভাঙড়ের মানুষ যে ইতিহাস তৈরি করেছেন সেই ইতিহাসের একটা জ্বলন্ত উদাহরণ আরিফ আলী মালিদা। এই আরিফ ভাই জ্বলন্ত একটা উদাহরণ, সে নিজে তার জীবনের 69 বার রক্ত দিয়েছে। আমি আশা করব এটা 69-এ ক্ষান্ত হবে না, 75-এ ক্ষান্ত হবে না, ভাঙড় থেকে ওনাকে সেঞ্চুরি করতে হবে। সারা পশ্চিম বাংলায় তিনি দৃষ্টান্ত তৈরি করবেন। কি ভাই এটা চান তো নাকি? আরিফ ভাইকে উঠে দাঁড়ান, আপনাদেরই ভূমিপুত্র, আপনি জানেন তো নাকি ইনি 100 বার রক্ত দিক আপনারা চান? কারা চান একটু হাত তুলে দেখান। এটা নামটা কার হবে? ভাঙড়ের বিধায়কের নাম নয়, আরিফ ভাইয়ের একার নাম নয়, এই নামটা হবে ভাঙড়বাসীর নাম। আমরা তো এই ধরনের ভাঙড়কে চাই ভাই। ভাঙড় হিসাবে জানুক, কোন চকছোড়া নেতাকে দিয়ে ভাঙড় পরিচয় হবে না, কোন নোটরিয়াস ক্রিমিনালকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে না, কোন গালাগালি করছে কিস্তি করে কল রেকর্ড ভাইরাল করে দিয়ে কোন নেতাকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে না। ভাঙড়ের সবজিওয়ালাকে দিয়ে, ভাঙড়ের আরিফ ভাইদেরকে দিয়ে, ভাঙড়ের মেহনতি মানুষকে দিয়ে, ভাঙড়ের মাকে দিয়ে, ভাঙড়ের বোনকে দিয়ে, ভাঙড়ের ছেলেদেরকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে। এটা আমরা চাই। যে ছেলে যে মা ভাঙড়ের বসে ভাঙড়ের উন্নতি চায়। আজকে ভাঙড়কে নতুন করে জানতে শিখেছে, আজকে ভাঙড়কে নতুন করে বুঝছে, আজকে ভাঙড়ের পরিচয় রাজ্য স্তরে জাতীয় স্তরে নতুন করে হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের জানিয়ে রাখি, ভাঙড়ের পরিচয় কি ধরনের নতুন করে হয়েছে। একটা সময় ছিল ভাঙড় মানি বোমগুলি পিস্তল, ভাঙড় মানি মারামারি, ভাঙড় মানি এই পাওয়ার গ্রিড, ভাঙড় মানি শওকত মোল্লার হিংসা, ভাঙড় মানি ওই জগ ছুড়ে নেতার নাম উঠে আসতো। আর আজকে ভাঙড় মানে কি আপনারা জেনে রাখুন, রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয়, যদি তারা অনেক রক্ত যোদ্ধারা রক্ত নিয়ে কাজ করছে, এটা বলবো না সব আমি একাই করে ফেলছি।
আমি অল্প একদম কিঞ্চিত পরিমাণ করছি, আমি 100%-এর মধ্যে অল্প কিছু পার্সেন্ট আমি করছি, কিন্তু সারা পশ্চিম বাংলায় প্রচুর রক্ত যোদ্ধা আছে এই আরিফ ভাইদের মতো, তারা সারা বছর রক্তের যোগান দেওয়ার চেষ্টা করে। আপনাদের জানিয়ে রাখি, তারাও তাদের প্রচেষ্টার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। পশ্চিম বাংলায় পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সরকার সেই রক্তের অ্যারেঞ্জ করতে পারে না। আমাদের মতো যারা মানুষজন আছেন, যারা রক্ত যোদ্ধা আছেন, তারা তাদের কিঞ্চিত সহযোগিতাতে কিছুটা হলেও ঘাটতি পূরণ করে। যাক, আমার বলার যেটা বলতে চাইছিলাম, যে আমাদেরকে রাজ্যের যখন রক্তের প্রয়োজন হয়, এই রক্ত যোদ্ধারা যখন চেষ্টা করে রক্তের অ্যারেঞ্জ করে, আর অনেক ক্ষেত্রে তারা যখন করতে পারে না, একবার হলেও আইএসএফ এর বিধায়ক বা আইএসএফ এর নেতৃত্ব বা ভাঙড়ের মানুষের তারা শরণাপন্ন হয়। তারা এটা ভালো করে জানে, পশ্চিম বাংলার কোথায় রক্ত পাওয়া যাক আর না যাক, যদি ভাঙড়ের মানুষদেরকে জানানো হয়, যদি ভাঙড়ের বিধায়ককে জানানো হয়, যদি আইএসএফ পার্টিকে জানানো হয়, ব্লাড ব্যাংকে রক্ত থাকুক আর নাই থাকুক, ভাঙড়ের মানুষ এসে পেটে এসে রক্ত দিয়ে তার সমস্যার সমাধান করবে। এটা নতুন করে ভাঙড়কে জানতে পরিচয় হচ্ছে। তুমি একটু পিছিয়ে যাও না, অতিথি আছে। এটা ভাঙড়ের নতুন পরিচয় হচ্ছে। এটা ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের বলুন? এটা আওয়াজ দিয়ে বলুন। এটা তাহলে কি পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে রক্ত পাওয়া যাক আর নাই যাক, রক্ত যোদ্ধারা অন্তত একবার আরিফ ভাইদেরকে বলে, ভাই একটু ব্যালেন্স করো। কারণ জানে আরিফ ভাইদেরকে, কারিমুলদেরকে, একাজুলদেরকে, উসমান ভাইদেরকে, রাইনুদ্দেরকে, আমাদের মর্তজাদেরকে, নেতৃত্বদেরকে যদি আমি খবর পাঠাই, জাহাঙ্গীর ভাইদেরকে, এটা ভালো করে জানে যে ব্লাড ব্যাংকে রক্ত যদিও না থাকে, অনেক সময় ক্রাইসিস হয়, এরা অন্তত বেডে গিয়ে কাজুলরা নিজেদের রক্ত দিয়ে সেই সমস্যার যে পড়েছে যেই মানুষ তাকে সমাধান করবে। এটাই ভাঙড়ের আজকে পরিচয় হয়ে উঠেছে, এটাই আমরা চেয়েছি। আজকে ভাঙড়কে নতুন করে কুলসিত করার জন্য, দুর্নাম করার জন্য অনেক অপচেষ্টা চলছে। তাদের ফাঁদে পা দিয়ে আমাদের যাবে না, তাদের ফাঁদে আমরা পড়ব না, আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছে, আমাদের সাথে পেরে উঠতে পারছে না, আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছে না। এখানে আছে আমাদের আবুল ফাড়া, কোথায় আবুল ফাড়া ভাই আছেন, ভগবানপুর অঞ্চল নেতৃত্বরা আছেন। তোমাদের এখানে 967 জন দিয়েছে, কারিমুল আছে 754 জন দিয়েছে, এই মালেক ভাই আছে নারায়ণপুর অঞ্চলে 749 জন দিয়েছে। আচ্ছা, প্রাণগঞ্জ অঞ্চলে 1050 জন দিয়েছে, চালতাবেড়িয়া অঞ্চলে 1750 জন দিয়েছে। উৎসবের আকারে দিচ্ছে, আমাদের সাথে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করছে না। আমাদের বক্তব্য এখানে, নারায়ণপুরে 749 জন আমরা দিয়েছি, আপনারা 1500 জন করুন, এই চ্যালেঞ্জটা নেই। ওটা পারছে না, তার পরিবর্তে কি বলছে, রক্ত নাকি আইএসএফ বিক্রি করে দিচ্ছে। আমি আপনাদের বলি, এখানে যারা আমরা বসে আছি, একটাও মনে হয় বাদ নেই যে আমরা একবার করে জেল খাটেনি। মিথ্যা মামলাতে আমাদেরকে জেল খাটিয়েছে, আমার নামে অলরেডি 20টা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তার মিথ্যা মামলা তো আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট, ভুলিয়ে যাচ্ছে হয়তো আমার, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 সালে তৈরি হয়েছে। 1996 সালে একটি মামলা হয়েছিল, সেই মামলাতে সুপ্রিম রায় হচ্ছে, যদি কেউ ব্লাড বিক্রি করে 3 মাস তার জেল হবে, অথবা জরিমানা হবে, বা জেল জরিমানা দুটোই হবে। এবার হিসাব করুন, যদি আমি 1000 ইউনিট রক্ত বিক্রি করি, তাহলে 1000 ইন্টু 3 মাস আমাকে জেলে রাখবে, আইন বলছে, সুপ্রিম রায়। তাহলে আমরা যদি রক্ত বিক্রি করে দিই, তাহলে তৃণমূলের বন্ধুদের কাজ কি হবে?
আমাদের বিরুদ্ধে মামলা করা, আমাদেরকে জেল খাটানো, মিথ্যা মামলা করছে। আপনারাই বলুন না যারা আছে, মিথ্যা মামলা আমাদের নামে তো দিচ্ছে। তাহলে যদি রক্ত বিক্রি করি তাহলে সত্যি কথা, তাহলে মামলাটা টিকবে। 1 ইউনিট রক্ত বিক্রি করলে ক মাস জেল? 3 মাস জেল, অথবা জরিমানা বা জেল জরিমানা দুটোই হবে। যদি এখানে এখনো অলরেডি 800 ইউনিট হয়ে গিয়েছে তাহলে ক মাস হবে? 800 ইন্টু 3 মাস মানো 2400 মাস। 12 মাসে 1 বছর, 2400 কে 12 দিয়ে একটু ভাগ করো তো, ক বছর হচ্ছে দেখো তো। এখানে একটা হিসাব করে দিচ্ছি। তাই 200 বছর হবে নাকি গো, না 20 বছর? হ্যাঁ, সেই থাকো খালি 200 বছর জেল হয়ে যাবে, লাইফ জেল তো। হ্যাঁ, 200 বছর জেল হবে, যেটা আইন হচ্ছে আইন। কি বলছি? 1 ইউনিট ব্লাড বিক্রি করলে 3 মাস জেল। আর যদি 800 ইউনিট ব্লাড বিক্রি করি ক মাস জেল হবে? ঠিক, 200 বছর। তাহলে তৃণমূলপন্থী বন্ধুদের এটা উচিত তো করা, এটা করবে না, জানে বুক ফুলিয়ে যাবে আর আইনের চড় খেয়ে মুখ ফিরিয়ে আসতে হবে, মুখ ফুলিয়ে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বিগত দিনে বলেছি, আজকেও বলছি, পেশার জন্য রাজনীতিতে আসেনি। আজকে রক্ত বিক্রি করে সংসার চালাতে হবে, রাজনীতিতে আসেনি। এখানে যারা আছে সব খোঁজ নিয়ে দেখো, জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে মেহনত করে খাই, ভোট কিনতে উঠতে হয়, সবজি প্যাক করতে হয়। যদি একদিন বন্ধ হয়ে যায় তো সেদিন সংসারটা চলবে না। সব আমরা খেটে খাই। যারা মানুষজন আছে কেউ তোলাবাজি করে খায়নি, কারণ আবাস যোজনা থেকে কাটিং করে কেউ খায়নি। মা বাপ জীবিত আছে, বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার মধ্যে এখানে কেউ নেই। সুতরাং মানুষের রক্ত বিক্রি করে সংসার চালাবার মতো খারাপ দিন আমাদের আসেনি। যারা ওই অন্যায়টা করে হয়তো তাদেরই ওই মনটা ফুসফুস করছে। সেটা গল্প আছে জানেন তো, অনেক বক্তারা বলে, অনেক ধর্মসভাতে হয় যে অনেক গভীর রাত্রে দুটো লোক একে অপরকে দেখে ফেলেছে। একজন ইবাদত করতে উঠেছে আর একজন চুরি করতে উঠেছে। ইবাদত কান্নেওয়ালাটা বলছে, মনে মনে করছে ও আমার থেকে কত ভালো লোক, আমার থেকে অনেক আগে, আরো রাত্রে আগে উঠে ইবাদত করছে। আর চোরটা ভাবছে ও আমার থেকে বড় কত চোর, আমার থেকেও আগে ও চুরি করতে বেরিয়েছে। বুঝতে পারছে? যে কাঠ খাবে সে আর বলতে লাগবে নাকি? দেখুন ভাই, একটা কথা, আমি আপনাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা আমি করতে চাই, একদিন না একদিন এটা এক্সপোজ হবেই তো ভাই, হবেই তো। 1 নম্বর কথা, তখন আপনি কি করবেন? খারাপ বলবেন, তাহলে অনেক দিন পরে হবে। আমি আপনাদের বলি, আপনাদের ভোটে আমাকে আপনারা যে জায়গায় পাঠিয়েছেন, আপনারা তো আর ভোট দিয়ে আমাকে শুধু ভাঙড়ের বিধায়ক করেননি। আপনারা ভোট দিয়ে আমাদের কোথাকার বিধায়ক করেছেন? আজকে রাজ্যের বিধায়ক করে দিয়েছেন। আপনাদের ভোটের জন্য আমি আজকে রাজ্যের বিধায়ক হয়ে গেছি। এবার আপনি বলুন, এই রাজ্যের যে বিধায়ক হয়েছি, এই সুযোগটা আমাকে আছে তো লাভ করে অন্য জায়গায় চলে যাওয়া? হ্যাঁ, আমি আপনাদের ভরসা আস্থাকে বিক্রি করেছি, নষ্ট করেছি। ভরসা আস্থাকে যদি না নষ্ট করি, আপনাদের মনে হয় 1 ইউনিট রক্ত নিয়ে আমি কোনো খারাপ কাজ করব? আপনাদের মনে হয়? যাদের না মনে হয় যে ভাইজান ঠিক আছে, ভাইজান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা শেষ দিন পর্যন্ত করবেন না, একটু হাত তুলে দেখান তো। বিশ্বাস করেন তো নাকি? হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। বিশ্বাস করেন তো নাকি? আজকের পর থেকে যারা এ কথা বলবে তাদের জবাব দিতে পারবেন তো নাকি? একটা কথাই বলবেন, একটা কথাই তাদের বলবেন, আইনে আছে, যদি কেউ রক্ত বিক্রি করে 3 মাস তার জেল আছে। তোরাদের তো কেস কাছারি আদালত সব তোদের মতো এখন সাজিয়ে নিয়েছিস, যা কারণ নামে মামলা করতে হবে না। আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়কের নামে মামলা করে তাকে জেলের মধ্যে রেখে দেন, দম থাকলে। পারবে না? তাই বন্ধুগণ, ওদের কথাই কর্ণপাত করার দরকার নাই। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্বরা আছে যে আপনি ব্লাড দিয়েছেন,
আপনার প্রয়োজন, আপনার পরিবারের কারো প্রয়োজন, আপনি ব্লাড পাচ্ছেন কি পাচ্ছেন না, ওটাই আপনার আমার সাথে কি হবে, মানদণ্ড থাকবে। সততার মানদণ্ড কোথায় থাকবে? যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন হয়েছে বা আপনার পরিবারের প্রয়োজন হয়েছে, আপনাকে আমরা অ্যারেঞ্জ করছি কি করে দিচ্ছি না, এটাই সততার মানদণ্ড। কারণ যে ব্লাড ব্যাংক আমাদের কাছ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা দিই, আমরা আগে সরকারিকে দিতাম, সরকারি ব্লাড ব্যাংকে দিতাম, হঠাৎ আমাদের রাত্রে 12টায় বলছে সকালে প্রোগ্রাম যে আমরা কালকে যেতে পারছি না, আমাদের ডুবিয়েছে। গোলপুরা গরু সিঙ্গুরে মেঘ দেখলে বুঝতে পারছেন। ভাই বসেন, এখানে কি চেয়ার না এখানটায়? ও আচ্ছা, আপনারা যারা পুরুষরা আছেন এদিকে, ওইদিকে ওইটা মহিলাদের বসার জায়গা। ভাই যারা দাঁড়িয়ে আছেন পিছিয়ে যান তো, যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে, এটা মহিলাদের। ঠিক আছে, যারা বসে পড়েছেন কিছু করার নেই, মহিলাদের বসার জায়গা এটা। আর রাস্তাটা ছেড়ে দিন, যাতায়াতের জন্য রাস্তাটা ছেড়ে দিন। তা বন্ধুগণ, আগামী দিন আসছে, আমাদের কঠিন সময় আসতে চলেছে। এই কঠিন সময়কে আমরা যদি না কাটিয়ে তুলি, আমাদেরই দুরবস্থা আরো বেশি আরো হবে। যত দিন যাচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের মধ্যে নোংরামি, আমাদের মধ্যে ভুল পন্থায় চলার জন্য, আমরা ভুল লক্ষ্যে বিশ্বাস করার জন্য। গতকালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে। তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেমে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে, যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদেরকে তাদের সাথে ইসলাম ধর্মের সম্পর্কে যেমন বার্তা দেয়, তাদেরকে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে, এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে। কারণ যেটা গতকালকে দেখলাম, এটা একটা সমীচীন নয়, শোভনীয় নয়। ওটা একটা খেলার মাঠ। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে। ইভেন যদি এরা যদি খাতায় কলমে সুযোগ থাকতো, মেসি যে ব্যালেন্ডিও গুলো পেয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিও গুলো পেয়েছিল, যদি এদের হাত থাকতো দেখতেন, সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বোস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওতে এরাই দিয়ে দিত। সেই জায়গা পর্যন্ত এদের কলকাঠি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না, যদি পারতো ওটাও করে দিত এরা। সেই প্রসঙ্গে যাচ্ছি না। এরা একটা জায়গায় ভালো কাজ করে, তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে, বাকি সব জায়গাটাই ফেল। জায়গাটার নাম কি বলুন তো? ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি। একটা ভালো কাজের কথা বলুন, যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে, সব জায়গায় দুর্নীতি। অযোগ্যরা জায়গা পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে। গতকালকেও যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা জায়গা পেয়েছে। কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল, তারা অযোগ্যের জন্যই বলছি, তারা বিনা টিকিটে ঢুকেছে, তাদেরকে টিকিট কাটতে হয়নি। আর আমাদের মতো যারা 4,000, 5,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে আমরা বৈধ, আমরা যোগ্য, আমরা মেসিকে দেখতে পেলাম না। তাই বন্ধুগণ, আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি, আগামী দিনে ওরা পারবে না। তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। আর এই পশ্চিম বাংলাতে বিজেপিকে যারা নিয়ে এসেছে তৃণমূল, এই শক্তি দুটোকেই বাংলা থেকে আগামী নির্বাচন আসছে, আমরা কি করব? গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব। আপনারা অবাক হবেন, আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি, সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে,
এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে, সৌহার্দ্যের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে। অপরাধীর আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে, ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে। এর থেকে যদি না আমি বাড়ি আসতে পারি, সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাই আজকে রক্তদান শিবির হচ্ছে। বিজেপি আর তৃণমূলকে আমরা বলতে চাই, আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন। সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্মকে তিনারা এস্টাবলিশ করতে চায়, আর তৃণমূল কংগ্রেস অপদার্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায়। তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই, তাহলে আমরা এই 800,000 যে ডোনার হয়েছে, এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই, রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই। তাহলে দেখবো বেটা বিজেপি গুলোকে যে বেটা তোমরা বলো ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছো। কোন বিজেপি নেতার যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো, ওই ব্লাড ব্যাংকের এখানে লেখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত, তাহলে ওইটাকে নিশ্চিত ভাবে নেবে না। তাহলে আমাদের দাবি তুলবো আমরা কি, যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো, অপরাধীর তোমরা অপরাধের আপনার কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনেন, অপরাধী যদি মুসলমান হয় নওশাদ সিদ্দিকী এড়িয়ে যাচ্ছে, অপরাধী যদি হিন্দু হয় বিশ্বজিৎ দা এড়িয়ে যাচ্ছে, যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাংকগুলো হবে, ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধীর ধর্ম দেখে বিচার করে, ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায়, তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব। তাদেরকে বলবো যদি আপনারা সব জায়গায় রাজনীতিটাকে প্রাধান্য দেন, তাদেরকে বলবো যদি সব জায়গায় আপনারা ধর্মটাকে টেনে নিয়ে আসেন, তাহলে আগামী দিনে এই ব্লাড ব্যাংকে গিয়েও আপনাকে বলতে হবে আপনি অমুক ধর্মের মানুষ, আমাকে অমুক ধর্মের রক্ত দাও, আমি অমুক পার্টি করি, আমাকে অমুক পার্টির রক্ত দাও। তার বেলায় হবে, এরা করবেন কই? আজকে তাহলে এখানে আমরা করে দিই, যেখানে অমুক পার্টির রক্ত দিয়েছে একবারের জন্য আমরা ভেবেছি কথা? আমরা ভেবেছি কেউ? না কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে একবারের জন্য ভেবেছি? আমরা ভাবিনি, আমরা ভাববো না, এটা আমাদের কোনোদিন আসে না। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আজকে আমি বলতে বাধ্য এই জন্যই হচ্ছি, আজকে শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান অপোজিশন দল বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে রাখছে, পশ্চিম বাংলার মানুষকে আছে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে, পশ্চিম বাংলার মানুষকে আজকে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই যদি এই ধরনের ওরা করতে চায়, ওদেরকে জবাব দেওয়ার জন্য তাহলে আমরা ওদেরকে বার্তা দিতে চাই, যদি সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, যদি মনে করো সত্যিকারের তুমি হিন্দুদের ভাই ভাই মনে করো, তাহলে তুমি তোমার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। লিখবে? মনে হয় লিখবে? তখন ব্যবসা ভালো বুঝবে। আর শুভেন্দু অধিকারী বর্তমান যে দলে আছে, সেই দলের নেতারা যারা যেটা একটা মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের কাছে আমার বার্তা, তাহলে আপনারাও এক কাজ করুন, রাজ্য সরকারকে লিডার অফ অপোজিশনকে দিয়ে, অপোজিশন চিফ হুইপকে দিয়ে একটা প্রস্তাব আনুন, যে প্রস্তাবটা এটাই যে ব্লাড ব্যাংকে এবার যে ব্লাডের প্যাকেট থাকে, ওখানে কে ব্লাড দিচ্ছে তার নাম আর তার ধর্ম, তার রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করার কথা লিখে নিন। তাহলে দেখবো কত বড় আপনারা রক্তের প্রয়োজন হয়েছে। তখন আর বলেনি যে ভাই আমি বড় সনাতনী, আমি বড় মুসলমান, আমি বড় খ্রিস্টান, আমি বড় শিখ, আমি বড় দলিত, আমি বড় আদিবাসী, আমি আদিবাসী, আমার আদিবাসী রক্তের প্রয়োজন হবে দাও, আমি মুসলমান, আমার মুসলমানের রক্ত দাও, আমি বড় হিন্দু, আমাকে হিন্দুর রক্ত দেয় কথা বলে কোনোদিন? এ কথা বলে না। তখন কি বলে? আমার ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এই ধরনের যা নেগেটিভ, যার যেটা দরকার লাগে সেই রক্ত দাও। যখন আমরা রক্তদানের রাজনৈতিক পরিচয় আমরা দেখি না, রক্তের যখন প্রয়োজন হয়, যখন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না, তাহলে আমরা কে এসে গেছি? রক্তদান শিবির কি আমরা কোনো তকমা দেওয়া,
ভুলণ্ডিত করার অপচেষ্টা। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আপনি আমি সমাজকে পরিচালনা করব, আপনি আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব। আপনি আমি যদি পিছিয়ে যাই, তাহলে আপনি আমি অচিরেই ধ্বংস হয়ে যাব। বারবার আমি আপনার আমার জন্য বিধানসভায় আওয়াজ তুলেছি, এই মাটিতে এসেছি, পোলেরহাটে এসেছি। আপনাদের জেনে রাখা দরকার, তৃণমূল কংগ্রেস তো আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। আরো অনেক রাজনৈতিক দল আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে আমার নামে তারা মিথ্যাচার করছে। বিধায়ক কি করেছে না করেছে, কটা বাজে গো? আমি আপনাদের বলি, আমি অনেক দিন ধরে দাবিটা তুলছি। কদিন আগে আবার জোরালো দাবি উঠেছে, বিধানসভার টিভি চালানো হোক, বিধানসভায় লাইভ টেলিকাস্ট করা হোক, লাইভ স্ট্রিমিং করা হোক। বিধানসভার মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা, স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার, কটা টাইমটা বলো না রে ভাই, তাহলে কটা বাজে দেখো, তাহলে এসে বলে যাবে তো। আজান কটায়? আচ্ছা, আজান হওয়ার 5 মিনিট আগে আমাকে বলে দেবে লাইভ। আচ্ছা, আপনারা নির্বাচন, আপনাদের বিধায়ক আমি তো, বিগত দিনে অন্যজন ছিল। 1952 সাল থেকে অনেকজনকে ভোট দিয়েছেন। আপনাদের বিধায়ক আইনসভায় গিয়ে আপনাদের কথা কি বলছে আপনাদের জানা দরকার আছে না নাই? কিভাবে জানবেন? আমি তো এখানে এসে অনেক অসত্য কথা বলতে পারি, যদি আমি বলবো না, কোনোদিন বলিনি আর বলবো না। তার জন্য আপনাদের কি করতে হবে? লাইভ যদি টিভি চলে বিধানসভাতে, তাহলে সব দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, কিন্তু চালাচ্ছে না। তারপরেও আমি বলি, আমি আপনাদের জন্য বিধানসভায় এই পোলেরহাটের মানুষের কথা একটু বলি কি বলেছে। আপনারা জানেন পাওয়ার গিল্ডের এখানে ইতিহাস নতুন করে বলতে লাগবে না, কি ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরিবর্তে একটা এগ্রিমেন্ট হয়েছে, আন্দোলন করেছেন, আন্দোলন করে বিশেষ করে জমি কমিটির বিশেষ ভূমিকা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নাই। একটা এগ্রিমেন্ট হয়েছিল, এগ্রিমেন্টের মধ্যে কয়েকটি প্রতিশ্রুতি পালন হয়েছে, কয়েকটা ইনকমপ্লিট আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি করা, হিমঘর। হিমঘর নিয়ে বারবার আমি প্রশ্ন তুলেছি। কদিন আগে আমাদের ডিপার্টমেন্টাল একটা এভিডেন্স ছিল, এগ্রিকালচার মার্কেটিং, হর্টিকালচার, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি আছে। সেই স্ট্যান্ডিং কমিটির অফিসাররা এসেছিলেন, আইএস অফিসাররা এসেছিলেন, বিসিএস অফিসাররা এসেছিলেন। আমি আবার নতুন করে তাদেরকে প্রশ্ন করলাম যে আমাদের কাছে যতটুকু খবর আছে এখনো পর্যন্ত পাবলিকের জন্য উন্মুক্ত করা হয়নি হিমঘরটি, কাজ চলছে, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি প্রশ্ন করলাম তাদেরকে, তাদের কাছে জানতে চেয়েছি অ্যাজ এ বিধায়ক, ভাঙড়ের বিধায়ক হিসাবে পোলেরহাটের মানুষেরা ভোট আমি পেয়েছি, না ভোট পেলেও পোলেরহাটের মানুষেরা আমি বিধায়ক, তাদের স্বার্থের কথা ভেবে, ভাঙড়ের চাষিদের কথা ভেবে আবার সেখানে প্রশ্ন উত্থাপন করলাম যে আমাদেরকে টাইম বলা হোক, ডেট বলা হোক, কবে থেকে হিমঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে, সাধারণ মানুষ তাদের সবজিগুলো ওখানে সংরক্ষণ করতে পারবে। তিনি অফিসার যারা ছিলেন তারা পয়েন্টকে নোট ডাউন করেছেন, তারা এখনো ডেট দিতে পারেনি, আমাদেরকে তারা জানিয়ে দেবে বলেছে। কিন্তু প্রশ্ন এটা আমার, কেন এত ধীর গতিতে হবে? প্রশ্ন এটা আমার, অনেক উন্নয়নের গল্প শোনাচ্ছে, এটা আসল কাজটা কেন হবে না? আমি বারবার ভাঙড়ের কৃষকদের জন্য, ভাঙড়ের ছাত্র যুবদের জন্য, ভাঙড়ের ওলা উবেরের ড্রাইভারদের জন্য, ভাঙড়ের লরির ড্রাইভারদের জন্য, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের জন্য, ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বারবার সোচ্চার হয়েছে। আর আমি আগেও বলেছি, আজকেও বলছি, আজকে ভাঙড়ের মানুষরা আমাকে ভোট দিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক বানিয়ে দিয়েছে। কদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমার অফিসে গিয়ে তারা ডেপুটেশন আমাকে দিয়ে এসেছে। এনএসকেএফ এর টিচারদের দুরবস্থার কথা, সমগ্র রাজ্যে তাদের যে দুরবস্থা তার কথা বলেছে। পঞ্চায়েতের যারা ট্যাক্স কালেক্টর তাদের আজকে দুরবস্থার কথা বলছেন। আনএডেড মাদ্রাসার টিচাররা বলছেন,
প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে 7th SLST টিচাররা বলছেন, হবু টিচাররা বলছেন, সারা রাজ্যে যা সমস্যা হচ্ছে তারা আজকে আপনাদের বিধায়কের শরণাপন্ন হচ্ছে, দ্বারস্থ হচ্ছে। এই জন্যই যে কেউ বলুক আর নাই বলুক, বিধানসভার মধ্যে অন্তত ভাঙড়ের মানুষরা যাকে ভোট দিয়ে পাঠিয়েছে সে মানুষের কথা বলবে। এই জন্যই শাসকের ভয় লাগছে, শাসক ভয় পাচ্ছে, আমাকে আটকানোর চেষ্টা করছে, আমাকে আমার নামে মিথ্যাচার করছে। আমি আপনাদের এখানে বলে যাই, মিথ্যাচার দুটো বিষয়ে করছে, মানে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাছাড়া কোনো লাইন নাই। প্রথম কথা কি বলছেন যে আইএসএফ ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবে, আইএসএফ ভোট দিলে নাকি ভোট দিলে বিজেপি নাকি চলে আসবে। এ কথা বুঝাচ্ছ তো? ভাঙড়ের মানুষ, ভাঙড়ে কি এটা সত্য প্রমাণ হয়েছে না মিথ্যে প্রমাণ হয়েছে? মিথ্যে প্রমাণ হয়েছে, কারণ ভাঙড়ের মানুষ সবাই আইএসএফ, ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দিয়েছে। তো যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দেবে সেখানে তৃণমূল বিজেপি বিজেমূল হারবে। আর আমরা চাই তো বিজেমূল হারুক। যে তৃণমূল ক্ষমতায় এসে ওবিসি সার্টিফিকেটকে ধ্বংস করলো, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকফ সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিল, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 মানুষের নামে মামলা দিয়েছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে ফেক ST/SC সার্টিফিকেট নন ST/SC-দের হাতে তুলে দিল, সেই বিজেমূলের পরাজয় আপনারা চান তো নাকি? আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলেই তো আজকে জিততে পেরেছি। তাহলে মানুষের উপরে নির্ভর করছে তো। আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি, আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে, আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয়, তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে। একটা এগ্রিমেন্ট হোক, একটা দলিল হোক, একটা লেখাপড়া হোক, যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে, অপরদিকে আইএসএফ এর প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে। সেখানে আব্বাস সিদ্দিকী লিখবেন, আপনার আমার বড় ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর ওই কাগজেই লেখা থাকবে, মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। অসুবিধা আছে? দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা এগ্রিমেন্টে সই করব ভাই? আমাদের বুকে বল আছে, আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি। আর নোটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে, চকছুড়া নেতা যদি এখন সাসপেন্ড আছে, কবে ফিরে আসবে বোঝা মুশকিল। ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায়। যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে। তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন, যা মমতা ব্যানার্জিকে রেডি কর, এদিকে বড় ভাইজান রেডি আছে, কবে সই করবি বল। আপনারা বলুন কবে সই করবেন। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে চ্যালেঞ্জটা করছি। তৃণমূলের বন্ধুরা অনেক কথা নিয়ে সমালোচনা আলোচনা করে, কিন্তু এই কথা নিয়ে ওরা মুখ খুলছে না। তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে দম থাকে যদি, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, সত্যিকারের অর্থে যদি তৃণমূল চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হোক, তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন। জীবন দিয়ে বিজেপিকে আটকাবো, জীবন দিয়ে দেবো, বাংলায় বিজেপিকে আসতে দেব না। তাই তো নাকি? যদি আমার জান চলে যায় আমি বিজেপিকে আটকাতে রাজি আছি। কারা কারা আমার সাথে সহমত? তোমরা সহমত তো নাকি? সহমত তো নাকি? তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে? আমাদের জন্য যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেবো তো নাকি? আর সেই এগ্রিমেন্ট পেপারে সই থাকবে, যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে।
আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এগ্রিমেন্টে সই ওরা করবে না। কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে, যদি বিজেপিকে আটকানোর জন্য আমার বুকে বল আছে নওশাদ সিদ্দিকীর, সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপিকে আটকাবো। মমতা ব্যানার্জির ওই সাহস নাই। তার দলের নেতারা, ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে, তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে। তাহলে ওদের ভাই ভাইপোকে বাঁচানোর জন্য তিহার জেলে না যায়, আপনার ভাই ভাইপো গুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমাদেরকে জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে। তৃণমূলের ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ আপনারা, আমি ভালো করে জানি, বিশেষ করে আমার বাপের বয়সী যারা আছেন, তারা ভালো বলতে পারবে 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল? এই বিজেপি বলে কিছু ছিল? আপনাদের হাতে সবার ইন্টারনেট, ভাঙড় বিধানসভায় দেখুন সার্চ করে। 2006 সালের ভাঙড় বিধানসভার আপনি তথ্য পাবেন, তুলে দেখুন ওখানে বিজেপি কটা ভোট পেয়েছে। বিজেপি প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2011 সালের পরে বিজেপি আসলো। কেন আসলো এটা আপনাদের বুঝতে হবে। কে নিয়ে আসলো? এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিম বাংলায় নিয়ে এসেছে। আচ্ছা, আমরা সবাই তো চাই বিজেপি পরাজয় হোক। এই আমরা যারা চাই হাত তুলুন আর একবার। আমরা সবাই চাই তো নাকি? দূরে যারা আছেন, এই ভিতরে যারা আছে হাত তুলেন। আমি জোর করে হাত তুলাচ্ছি না, আমি জানতে চাই আমরা সবাই চাই তো বিজেপি পশ্চিম বাংলা থেকে হারুক? সবাই চাই তো নাকি? যদি প্রয়োজন আমাদের জীবন দিতে হয় আমরা দেবো তো নাকি? বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে হারাতে হবে তো নাকি ভাই? হারাবো আমরা। কিন্তু আপনি বলুন কিভাবে হারাবেন? কিভাবে হারাবেন? আপনি বিজেপির কর্মীকে ধরে মারবেন? এটা অন্যায় হবে। এটা সংবিধান আপনাকে রাইট দেয়নি। আপনি কি করতে পারেন? বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন, বিজেপির বিরুদ্ধে শালীনতা বজায় রেখে বক্তব্য দিতে পারেন, বিজেপি যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ধরে জেলের মধ্যে রাখতে পারেন। নওশাদ সিদ্দিকী পারবে ধরে জেলে রাখতে? রাখবে কে? মমতা ব্যানার্জি। আর আমরা কি দেখলাম? এই দেখুন, আজকে তো এখানে এসে চানা মোটর বিক্রি করছিল, এর মধ্যে ঢুকে তাড়িয়েছি না? ওরা আমি জাত দেখার চেষ্টা করেছি, ও কোন জাতের কোন বর্ণে দেখার চেষ্টা করেছে কি? পেটের জ্বালা এসছে। যদি এখান থেকে ওর দিনে 300 টাকা ইনকাম হয়, যদি 300 টাকা ইনকাম হয়, এটা ভালো না খারাপ ভাই? ভালো তো। কিন্তু আপনারা কি দেখলেন? ব্রিগেডের ময়দানে যেখানে গীতা পাঠ হচ্ছিল, ওখানে একজন মানুষ, শুধু মুসলমান নয় ভাই, শেখ রেজাউল নয়, শ্যামল মুন্ডাও মার খেয়েছে। কখন এসছো? ওখানে শেখ রেজাউল নয়, শ্যামল মন্ডল মার খেয়েছে। মাথায় রাখবেন, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিজেপি শুধুমাত্র মুসলমানের বিরুদ্ধে নয়, এই বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, এই বিজেপি সম্প্রীতির বিরুদ্ধে, এই বিজেপি ঐক্যের বিরুদ্ধে। তাই এই বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। ওরা কি করেছে? ওদের অপরাধটা কি? ও যেখানে ওরা সারা বছর ওখানে প্যাটিস বিক্রি করে, লোকজন আছে একটু প্যাটিস বিক্রি করে, ওই প্যাটিসটা নাকি চিকেন প্যাটিস ছিল, যেন মার খেতে হয়েছে। এবার আপনাকে বলি, ওই যে ছোলা নাকি বিক্রি করছিল এখানে, ওকে যদি আমার না ভালো লাগে, আমি কি বলবো? ভাই এখান থেকে তুমি চলে যাও, ডিস্টার্ব হচ্ছে। এর থেকে বেশি কিছু বলা যাবে কি? ভাই তুমি চলে যাও। তা না করে যদি দুমদাম মার দেওয়া হয়, এটা মানে কোথায় দাঁড়াচ্ছে? তো গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন নাকি খাওয়া যাবে না। আমার হিন্দু সমাজ সম্পর্কে অত ডিপলি আমার জ্ঞান নাই, আমি গীতা ডিপলি পড়িও নি, সুতরাং আমি বলতে পারবো না ওখানে লেখা আছে কি না নাই, আমি এই বিতর্কে যাব না। তারপরেও বলছি, যদি মনে করে ওখানে চিকেন খেলে অপরাধ, তাহলে ওকে বলা দরকার, ভাই তুমি চলে যাও, এখানে এসব বিক্রি করবে না। তার পরিবর্তে হামলা চালালো, প্রাণঘাতী হামলা, মব লিঞ্চিং করা হলো, তাকে ধরেনি। যখন আপনি আমি ফেসবুকে লেখালেখি, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, তৃণমূলের যখন সমালোচনা করা হচ্ছে যে বিজেপির যে ওই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, আমরা দেখলাম ভোরের বেলা গ্রেফতার করলো, সকাল বেলায় প্রায় জামিন পেয়ে গেল। নতুন ভোর আসলো না, জামিন পেয়ে গেল। এটা বুঝতে হবে। তাই আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো, আপনি আমি একা আটকাতে পারবো না। যদি সরকার না চাই, যদি এই সরকার থাকে, বিজেপিকে আটকানো যাবে না। যদি বিজেপিকে আটকাতে চান, এই সরকারটাকে চেঞ্জ করতে হবে, তাহলে বিজেপি এমনি আটকে যাবে।
আপনি 1998 সালে 1998 সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি। যতবারই বিজেপি নামক চারা গাছ বপন করেছে, জ্যোতিবাবু তখনই বিশেষ ফেলে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে। তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয়, সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য। এই ক্যামেরা হচ্ছে প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি আমাকে ছাড়বে না। আমার নামে মিথ্যা 20খানা মামলা হয়ে গেছে, 20টা মামলা হয়েছে। আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি আমাকে ছেড়ে কথা বলবে না। তাই 1998 সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল, যাতে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না। যারা বাপের বয়সী বাপেরা মায়েরা আছেন, মায়ের বয়সী আছেন, বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না। যেই তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপি সেই ঘর থেকে বার হলো, সেই বিজেপি তার আসল রূপটা দিল। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি চাষ করেছে। তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, যদি বিজেপিকে আমাকে হারাতে চাই তৃণমূলকে আমাকে হারাতে হবে। যদি বিজেপিকে দুর্বল করতে চাই তৃণমূলকে দুর্বল করতে হবে। পুরোপুরি যদি পশ্চিম বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান, এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে, নতুন সরকার আনতে হবে, যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সবসময় নো টলারেন্স, জিরো টলারেন্স অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই সরকার আনতে হবে। আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো, শ্যামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি, পায়ের নিচে কি আছে? মাঠ তো একটা, মাঠ তো এটাও মাঠ, আর যেখানে গিয়ে ধান বপন করেন ওইটাও তো মাঠ ভাই। এবার আপনাদের ভাইজান ডেকেছেন, বাজে কটা এখন? 1:45 বাজে। আপনাদের ভাইজান ডেকেছে 1:45 বাজে, 1100+ রক্তদাতা হয়ে গিয়েছে। দিচ্ছেন, একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে, হ্যান করছে, আটকাতে পারছে না তো, প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো, কাল কি পারবেন কি? এটাতে এই যে চরিত্র হয়ে আছে জমির, পারবেন? এই যাই, আমি বোঝানোর কি চেষ্টা করছি, বুঝতে পারছেন কি? আপনাদের ভাইজান নওশাদ ভাইজান বলল আমি এখানে ধান চাষ করব। আপনারা কি কালকে আমাকে এটা ধান চাষের মাঠ করে দিতে পারবেন? এই পারবেন? কিন্তু আপনারা 40 বছর, 30 বছর, 20 বছর ধরে খেতি খামারি করছেন, সব একদম পেশাদার। আপনারা চাষি মাঠে গেলে বলে দিতে পারবে ধান দেখে আর কদিন পরে পাকবে, এই অভিজ্ঞতা হয়ে গেছে তো বাপ। আপনি বলুন কালকে কি আপনি পারবেন? আপনারা এত বড় বড় চাষি, আমি কালকে এখানে ধান চাষ করবো, পারবেন মাঠটা রেডি করে দিতে? কেন পারবেন না? এটা ধান চাষের অনুকূল নয়। তাহলে কি করতে হবে? বালি পাথর হ্যান ত্যান যা আছে তুলে ফেলতে হবে, ধান চাষের মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, তারপরে কি করতে হবে? ধান চাষের জন্য করতে হবে, টাইম লাগবে তো। তো পশ্চিম বাংলায় আজকে বিজেপির যে রমরমা একদিনের নয়, 1998 সাল থেকে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবু বলে দিলেন কি, যে লেবার রুমে আডবাণীজি আর বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের দলটাই হতো না। তো পশ্চিম বাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিম বাংলায় বিজেপির যেই রমরমা, বিজেপি যতটা করছে বা যতটা যায় সবটার জন্য একজনই দায়ী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আপনারা বলুন বিজেপিকে আটকাতে গেলে তাহলে কি করতে হবে? বলুন, মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাব, আমি ফিরে আসবো আমার জায়গায়। বিধায়ক কি করবে না, উদাহরণটা এটাই। আচ্ছা, আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম, বা কৃষি প্রধান আমাদের ভাঙন, যেখানে পানি থাকে সেখানে কি হয়? ঘাস জন্মায়, তাই তো? যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে, আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাত বাড়ে।
আর গরু ছাগলের উৎপাদের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন, বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন? কি করবেন? পানি আসলে ঘাস জন্মাবে, ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ঘাস জন্মানোটাই বন্ধ করতে হবে। ঘাস জন্মানো বন্ধ কিভাবে হবে? পানি আসার লাইনটা বন্ধ করতে হবে। পশ্চিম বাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল। তো পশ্চিম বাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করেন, পানি আসার লাইন তৃণমূলটাকে কাটুন, পশ্চিম বাংলা সেই 2011-র মতো করে দিন তৃণমূলকে, আর বিজেপি বাংলায় খুঁজে পাবেন না। বুঝাতে পারলাম ঠিক আপনাদের? 2011-র আগে পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-র পরে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, তৃণমূল এসেছে। তো আমরা 2026-এ পশ্চিমবাংলায় বিজেপিকে আসা যদি বন্ধ করতে চান, তাহলে এই পানি আসার লাইনটা কাটুন। ঘাস পানি আসবে না, ঘাস হবে না, গরু ছাগলের উৎপাত হবে না। মাথায় থাকবে তো নাকি? এখানকার মানুষের আছে মাথায়, তারপরেও আমি বলছি, আপনাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে, হাড়ুয়া আছে, মিনাকা আছে, রাজারহাট আছে, ক্যানিংয়ে আছে, যেখানে আছে একটাই কথা, কোনো কথা হবে না। আপনারা বলুন, শুভেন্দু অধিকারী যে কথা বলছে ওকে তো জেলের মধ্যে রাখা দরকার, বাইরে রাখা দরকার? উনাকে জেলের মধ্যে রেখে জেলের ভাত খাওয়ানো দরকার। 2-4 বার জেলের ভাত খাওয়ালে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক কথা বলার পুরো চুপ হয়ে যায়। 2-4 বার জেলের ভাত খাওয়ালে না, এই সাম্প্রদায়িক কথা বলা বন্ধ হয়ে যাবে শুভেন্দু বাবু। আর শুভেন্দু বাবু যদি সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেয়, অন্যান্য বিজেপির নেতারাও ফিউজ হয়ে যাবে। আর অন্যান্য বিজেপির নেতারা ফিউজ হয়ে গেলেই পশ্চিম বাংলায় যে আমরা ঐক্যের সাথে আছি, সম্প্রীতির সাথে আছি, সেটা আর বিনষ্ট হবে না। কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না কেন? মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিম বাংলার সম্প্রীতি ঠিক থাকুক, পশ্চিম বাংলার ঐক্য ঠিক থাকুক। ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি না ভয় পান, আপনি তৃণমূলকে ভোট দেবেন না। সারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তো ভোট নেওয়া হচ্ছে, অন্য কোনো তো পলিসি নাই। আমি তো চ্যালেঞ্জ করি, একটা প্রকল্পের নাম বলুন, একটা এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে, সেকুলার মানুষরা ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলুন। একটাই প্রকল্প আছে, সেটা কি? বিজেপির ভয় প্রকল্প। অনেক প্রকল্প আছে। তো মমতা ব্যানার্জি লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কত রকম প্রকল্প চালাচ্ছে না? দুয়ারে রেশন গল্প শোনাচ্ছে, কিন্তু রেশন দুয়ারে যে হচ্ছে না, এখানেও ওই খবর আছে। আমি বলে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে রেশনের ওলা ডিলারদেরকে, যদি এই অভিযোগ আছে, অভিযোগের সত্যতা আমি এখনো যাচাই করিনি, অভিযোগের সত্যতা যাচাই করিনি। যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমি অনুরোধ করছি এই কাজ করবেন না। এখানে ফিঙ্গারপ্রিন্ট, ওখানে চাল, ওখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে চাল, এই নিয়েও একটা অভিযোগ আছে, এই কাজ করবেন না। নির্দিষ্ট নিয়ম মেনে করুন। যদি করতে অসুবিধা লাগে আমাদেরকে জানান, আমরা প্রস্তাব দেবো বিধানসভাতে আপনাদের জন্য, কিন্তু নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না। যাক, বিভিন্ন প্রকল্প চলছে। একটা প্রকল্প শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। সে প্রকল্পটার নাম কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে আপনাকে আমাকে বোকা বাড়ানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে রাজ্যের মানুষকে একটা বার্তা দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গর্বের বিষয়, আজকে আপনারা 2021 সালে যে আশার বীজ বপনটা করেছিলেন, যে বীজ বপন করেছেন, আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ সেই আশাটাকে দেখছে। আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ কি বলছে, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই। ভাঙড়ের বিধায়কের মতো 10টা নওশাদ সিদ্দিকীকে আমরা আমাদের বিধানসভা থেকে পাঠাবো, এই প্রস্তুতি তারা নিচ্ছে। আপনারা যে আশার বীজটা বপন করেছিলেন, আমার ভরসা বিশ্বাস, ভাঙড়ের মানুষের আশা ভরসা বিশ্বাস, আস্থাকে আমি নষ্ট করিনি, আমি আপনাদের বিশ্বাসকে আমি ভঙ্গ করিনি। 2021 সালে বিজেপি চলে আসবে বলে, বিজেপি চলে আসছে সিএনআরসি করে তাড়িয়ে দেবার ভয়ে, এই মিথ্যাচার করেছিল বলে ভাঙড়ের বেশ কিছু বয়স্ক আর কিছু মায়েদের ভোট আমি পাইনি। কিন্তু এই 4 বছরে ভাঙড়ের বয়স্ক মায়েরা বুঝে গিয়েছে যে একজন বিধায়কের কতটা ক্ষমতা,
একজন বিধায়কের যদি 294-93টা বিধায়কের উপরে ভারী পড়তে পারে, তাহলে একজন বিধায়কের কতটা ক্ষমতা, আর বিধায়ক তাদের সাথে বেইমানি করেনি। তাই 2021 সালে 26,151টি ভোট লিড পেয়েছিলাম। আমার ভরসা 2021কে 2026 এই লিড ডবল হবে। খামচিহ্ন ডবল লিড নিয়ে ভাঙড় থেকে বিধানসভায় যাবে। শুধু ভাঙড় থেকে বিধানসভায় যাবে না, আপনাদের দেখা দেখি রাজ্যের ক্যানিং, মিনাখা, হাড়োয়া, রাজারহাট, আপনার দেগঙ্গা, আমডাঙ্গা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারাও চাইছে আগামী দিনে বিধানসভায় তাদের পক্ষ থেকে পাঠাবে আপনাদের সাথে। তাই বন্ধুগণ, আজান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে সংবর্ধনার ব্যাপার আছে। একটু আমাদের নেতৃত্বদের সংবর্ধনা দেব। আপনারা আস্তে আস্তে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সময় থাকে আমি একটা বিষয় ক্লিয়ার করব, আজানের পরে থাকলেও থাকতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি জোর করব না। এই উঠে যাচ্ছে রে বসা বসা বসা, এই কাজটা আমি করবো না। শুনছিলাম ওই অমুক উঠে যাচ্ছে রে ওদের চেয়ারে বসা, সে কাজটা আমি করবো না। আমি 20টা লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, লক্ষাধিক লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, ও নিয়ে আমার কোনো ব্যাপার না। শুধু আমি বলছি নাজানের পরে আমি এই বিষয়টা ব্যাখ্যা করব যে আপনাদের বিধায়ক 5 বছরের কাজ কি, কত টাকার কাজ, না করতে পারলে কি ক্ষতিপূরণ, হ্যান ত্যান সবটাই বিষয়টা আমি ব্যাখ্যা করে দেবো স্বল্প টাইমে। আজানের জন্য এখন একটু বিরতি রাখছি। আচ্ছা, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি, আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র, শ্রদ্ধেয় সম্মানীয় আব্দুল মালিক মোল্লা সাহেব। তাকে বরণ করে নিচ্ছে। তুমি সামনে আসো না। লালবাবু মোল্লা মহাশয় তাকে বরণ করে নিচ্ছে। আর এসে উপস্থিত হয়েছে জাগলগাছি অঞ্চল নেতৃত্ব, আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীল আমাদের আব্দুল সেলিম ভাইকে বরণ করে নিচ্ছে জসিমউদ্দিন মোল্লা। দুজন চলে আসে যাও। হ্যাঁ, আচ্ছা। আর আবুল ফারা ভাই আরো উপস্থিত হয়েছে ভগবানপুর অঞ্চল নেতৃত্ব, আবুল ফারাম, কি টাইটেল কি? আচ্ছা, আবুল ফারাম মোল্লা সাহেব, তাকেও আমাদেরকে শাহজাহান বিশ্বাস সাহেব বরণ করে নিচ্ছে। 3 জনকে বরণ করে নাও, যাও। তা করে লালবাবু কোথায়? এই ভাই, লালবাবু ভাইকে ডেকে দেন। লালবাবু ভাই আর কে? লালবাবু ভাই হচ্ছে আমাদের মালিক ভাইকে। জসিমউদ্দিন ভাই, শাহজাহান ভাই, লালবাবু ভাই আপনারা স্টেজে আসবেন। শাহাদাত বিশ্বাস, জসিমউদ্দিন ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া এসে উপস্থিত হয়েছেন পোলরাট 1 নম্বর অঞ্চল নেতৃত্ব, আবু তালেব বাবুকে বরণ করে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের মজনু ভাই আসছে, 2 জনকে একটু বরণ করে না তোমরা। হ্যাঁ, বাইরে মাইকটা অফ করে দাও, বাইরে মাইকটা অফ করে দাও। টোটালটাই অফ করে দাও, মাইক সব এটা অফ করে দাও। আচ্ছা, হয়ে যাবে।
Hallelujah.